প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কারক এবং আমাদের ইতিমধ্যে যে আমরা কারক ষষ্ঠী বিভক্তি আর সম্বন্ধ পদ অবধি শেষ করেছি। তো লাস্ট আমাদের আর একটা কারকই বাকি রয়েছে, একটা কারক এবং বিভক্তি। সেটা কি? সেটা হচ্ছে অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি। তো আজকে আমরা সেই অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তির আর অন্য কারকের মতো এই অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তির অনেকগুলোই সূত্র রয়েছে। তো সব সূত্র একসঙ্গে করলে আমাদের কোনোটাই মাথায় থাকবে না, সেজন্য আমরা অল্প অল্প করে প্রত্যেকটা কারকে যেরকম ভাবে করেছি এই কারকও ঠিক সেরকমই করব। তো আজকে আমরা সেই সপ্তমী বিভক্তি এবং অধিকরণ কারকে কয়েকটা সূত্র জেনে নিই। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে যে সূত্রটা আসছে সেটা হচ্ছে সপ্তম্যধিকরণে চ। সপ্তম্যধিকরণে চ, এটাকে যদি আমি ভাঙি এই সপ্তম্যধিকরণে, তাহলে পাবো কি? সপ্তমী যুক্ত অধিকরণ। সপ্তমী যুক্ত অধিকরণ, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে সেটাই যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। এর আগে আমি কারকের যেগুলো বলেছি, প্রত্যেকটা কারক বলার সময় বলেছি যে প্রত্যেকটা কারকে যে আমরা বিভক্তিগুলো বলি, প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, এগুলো আমাদের নিজেদের মন করা কথা নাই, এগুলো একটা একটা সূত্র দ্বারাই নির্দিষ্ট হয়েছে। তো প্রত্যেকটা কারক করতে করতে আমরা সূত্র পেয়েছি। কর্তায় প্রথমা কর্মণি দ্বিতীয়া, মানে কর্তায় প্রথমায় কর্মে দ্বিতীয়া হয়। সেরকমই এই সপ্তমী বিভক্তিতেও অধিকরণ কারকেও সেম, যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। সেটা এই সূত্রের দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সপ্তমী অধিকরণে চ, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। যেমন হচ্ছে স গ্রামে বসতি। গ্রামে বসতি মানে সে হচ্ছে গ্রামে বসবাস করে। তো আমরা যে গ্রাম শব্দটা হলো ফল শব্দের মতো। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেনো ফলাভ্যাম ফলই ফলাই, ফলাভ্যাম ফলেব ফলাৎ, ফলাভ্যাম ফলেব ফলস্য ফলয় ফলানা, ফলে ফলয় ফলেষু। ফল শব্দের সপ্তমীর একবচনে কি আছে? ফলে আছে। তাহলে এখানে যেহেতু আমাদের অধিকরণ কারকে, আর হ্যাঁ, অধিকরণ কারক কখন বুঝবো? অধিকরণ কারক তখনই বুঝবো যে যখন প্রশ্ন করা হবে কোথায় থাকে, কিসের মধ্যে, মানে কোথায়, তে, অন্তঃস্থীয়, মধ্যে, এগুলো যখন আমরা প্রশ্ন করে পাবো তখনই হবে সেখানে অধিকরণ কারক। মানে সে গ্রামে বসতি মানে কি? সে গ্রামে বাস করে, তাহলে সে কোথায় বাস করে? গ্রামে বাস করে। গ্রামেটা বুঝতেই পারছি যে অধিকরণ কারক। এবার অধিকরণ কারকে কি হয় জেনেছি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। তো গ্রাম শব্দটা ফল শব্দের মতো, ফল শব্দের সপ্তমীতে একবচনে কি আছে? ফলে আছে, সেই জন্য গ্রামে হয়ে যাবে। তাহলে গ্রামে বসতি। তাহলে সূত্রটা কি? সপ্তম অধিকরণে চ, যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। নেক্সট সূত্র হলো আধার অধিকরণম। আধার অধিকরণম, এখানে লুপ্ত আছে, তার মানে এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? আধার যুক্ত অধিকরণম। সন্ধি বিচ্ছেদ করলে আমরা এটা পাবো। এই সন্ধির মধ্যে আছে যে বিসর্গর পরে যদি স্বরবর্ণের সন্ধি হয় তাহলে সেখানে লুপ্ত অ হয়ে যায়। মাত্রাহীন যেটা হ সেটাকে লুপ্ত অ বলা হয়। কি বলা হয়? লুপ্ত অ। তাহলে আধার ও যুক্ত অধিকরণম, এর মানে কি? এর মানে হচ্ছে ক্রিয়ার যে আধার সেটাকে বলা হয় অধিকরণ। ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয়, এবং অধিকরণ কারকে যে সপ্তমী বিভক্তি হয় সেটা আমরা সবার প্রথমেই জানলাম। তাহলে এই যে ক্রিয়ার আধারকে অধিকরণ বলা হয় এবং তাতে হবে সপ্তমী বিভক্তি। তো বললাম যে আমি ক্রিয়ার যে আধারকে অধিকরণ বলা হয়।
অধিকরণ, এই যে আধার যে জিনিসটা, সেটা এবার আমরা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে এই আধারটা আবার 3 রকমের হয়। এক রকম হয় কি ঐকদেশিক, 2 হয় বৈষয়িক, আর 3 নাম্বার হয় অভিব্যাপক। এগুলো সব উদাহরণ দিলে একদম পরিষ্কার বুঝতে পারবে। তো যে আধার বললাম, ক্রিয়ার আধারকে অধিকরণ বলে। এই আধারটা 3 রকমের হয়, এটা ঐকদেশিক, ওটা বৈষয়িক আর অভিব্যাপক। ঐকদেশিক মানে কি? ঐকদেশিক মানে বোঝাবে যে এক অংশে বাস করে। যেমন ধরো বললাম যে মুনি বনে বসতি, মুনি বনে বসতি। তো এখানে প্রশ্ন করলে মুনি কোথায় বাস করে? বনে বাস করে। এবং এটাই হলো অধিকরণ, আর এটাই হচ্ছে সপ্তমী বিভক্তি হয়েছে, পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু এই যে বললাম ঐকদেশিক, সেটা কি করে বুঝবো? তার মানে মুনি বনে বসতি মানে হলো বনের পুরো বনের অংশে তো বসবাস করে না, বনের যে কোনো একটা দিক অংশে বসবাস করে। সেই জন্য বলা হয়েছে ঐকদেশিক, মানে একটা দেশ বোঝাবে, একটা অংশ বোঝাবে, যে এটার দ্বারা বোঝাচ্ছে মুনি বনের একটা অংশে বসবাস করে। 2 নাম্বার যেটা, সেটা হলো বৈষয়িক, মানে বিষয় সংক্রান্ত কিছু বোঝাবে। তো তাহলে হবে যে বিদ্যায়াম অনুরাগ অস্তি। প্রথমে হবে তস্য, তস্য বিদ্যায়াম অনুরাগ অস্তি। তার মানে কি? তার হচ্ছে বিদ্যায় অনুরাগ আছে। তাহলে বিদ্যায় অনুরাগ আছে মানে কি? বিদ্যা যে বিষয়টা, আমরা যে বই পড়ি, এই যে বিদ্যা হয়, এই যে বিদ্যা কথাটা আমরা বলি, এটা বিদ্যা কি? একটা বিষয়। সেই বিদ্যা যে বিষয়টা, সেই বিষয়ের প্রতি অনুরাগ আছে, সেই জন্য এটা হলো বৈষয়িক, মানে এটা বিষয় সংক্রান্ত। এবারে হবে যে অভিব্যাপক। অভিব্যাপক দিয়ে হবে উদাহরণ দুগ্ধে মাধুর্যম অস্তি। মানে কি? দুগ্ধে মাধুর্যম অস্তি, দুগ্ধে মানে দুধে হচ্ছে মাধুর্য আছে। এটা হলো অভিব্যাপক, মানে কি সমস্ত স্থান ব্যাপ্ত করে বোঝাচ্ছে। মানে আমরা যখন দুধ হচ্ছে পান করি, তখন তখন সেটা খেয়ে বুঝতে পারি যে এটা একটা অন্যরকম স্বাদ আছে। তো সেটা আমরা তো দুধ খেলেই বুঝতে পারি, তার মানে সমস্ত অংশটা ব্যক্ত করেই বোঝা যাচ্ছে। দুধ যখন খাই তখন সমস্ত অংশ ভালো করে গ্রহণ করে তারপরে স্বাদটা অনুভব করি। সেই জন্য এটা হলো অভিব্যাপক। তাহলে এই যে বললাম বনে বসতি, বিদ্যায়াম আর দুগ্ধে, যে আধার মানে কি? আধার মানে হলো অ্যাকচুয়ালি ক্রিয়ার যে আধার। তার মানে মনি বনে বাস করে, আমি প্রশ্ন করলে কি হবে? কোথায় বাস করে, মানে বাস করছে যেটা, সেটা কোথায় করছে, এটাকেই বলা হচ্ছে আধার। যে বিদ্যা বিষয়ের প্রতি অনুরাগ আছে, ওই যে অনুরাগটা আছে, সেটা কার প্রতি আছে? বিদ্যা বিষয়ের প্রতি। দুগ্ধে মাধুর্য অস্তি, যে মাধুর্যটা আছে সেটা কিসে আছে? দুধে আছে, দুগ্ধে আছে। এগুলোই হলো আধার। সেই জন্য ক্রিয়ার যে আধার, সেগুলো অধিকরণ। এবং এটা বলছে, এবং বুঝতেই পারছি যে প্রশ্ন করলে আমরা কোথায় এগুলো পাচ্ছি, সেই জন্য এগুলো হয়ে গেল অধিকরণ। এবং অধিকরণ কারকে, সেজন্য সবই হয় কি সপ্তমী বিভক্তি। আর এই আধার হলো কয় প্রকার, সেটা আমাদের মাথায় রাখতে হবে। একটা ঐকদেশিক, বৈষয়িক আর অভিব্যাপক। তাহলে এটা বললাম যে ক্রিয়ার আধারকে যেমন অধিকরণ বলা হয়, তেমনই আরেকটা আছে কি, যার দ্বারা ক্রিয়ার সময় বোঝায়। যার দ্বারা ক্রিয়ার সময় বোঝায় তাকে বলা হয় কালাধিকরণ। কি বললাম? যার দ্বারা ক্রিয়ার সময়টা বোঝা যায় তাকে বলা হয় কালাধিকরণ। আগেরটা বললাম যে ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ, আর যার দ্বারা ক্রিয়ার সময়টা বুঝতে পারবো সেটাকে বলো কালাধিকরণ, মানে কালযুক্ত অধিকরণ। যেমন হচ্ছে বর্ষাসু বৃষ্টির ভবতি, বর্ষাসু বৃষ্টির ভবতি। আর যার দ্বারা ক্রিয়ার সময় বোঝায় তাকে কালাধিকরণ বলে। আর যে যার দ্বারা বোঝাচ্ছে তাতে হয়ে যাবে কি সপ্তমী বিভক্তি। তাহলে কি বর্ষাকালে বৃষ্টি হয়, তা বর্ষার এটা একটা কাল, এর দ্বারা আমরা বুঝতে পারছি যে এখন বর্ষাকাল, এই সময়টা আমরা বুঝতে পারলাম। সেই জন্য এখানে কি হয়ে গেল, এটা কালাধিকরণ বর্ষা, আর এটা হয়ে যাবে অধিকরণের সপ্তমী বিভক্তি। বর্ষা হচ্ছে লতা শব্দের মতো, লতা শব্দের
বহুবচনে আছে কি লতাশু আছে সপ্তমীর বহুবচনে, সেই জন্য বর্ষা হচ্ছে নিত্য বহুবচনান্ত শব্দ, মানে কখনোই একবচন হয় না, নিত্য বহুবচনান্ত শব্দ, সেই জন্য বর্ষাশু হয়েছে। তাহলে বর্ষাশু বৃষ্টির ভবতি, এই উদাহরণটা তখন হবে যে কালাধিকরণে বর্ষাশু পদে সপ্তমী বিভক্তি হয়েছে। এটা তখন আমাদেরকে লিখতে হবে যে কালাধিকরণে, আর ওগুলো যখন লিখবো ক্রিয়ার আধারকে অধিকরণ, তখন লিখবো যে অধিকরণে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট সূত্র হচ্ছে যস্য চ ভাবেনা ভাবলক্ষণম, যস্য চ ভাবেনা ভাবলক্ষণম। এই সূত্রটার আরেকটা নাম আছে কি ভাবে সপ্তমী। কেন নাম হচ্ছে সেটা সূত্রটা যখন আমরা ডিটেলসে জানবো তখনই বুঝতে পারবো। যস্য চ ভাবেনা ভাবলক্ষণম, এই সূত্রটার মানে কি? এই সূত্রটার মানে হচ্ছে যে ক্রিয়ার দ্বারা, মানে একটা ক্রিয়া ঘটছে, সেই ক্রিয়ার কাল দ্বারা অন্য ক্রিয়ার কালটা সূচিত হয়। একটা ক্রিয়া ঘটার পরে যে তার সঙ্গে আরেকটা ক্রিয়ার কাল রিলেটেড, তাহলে সেই ক্রিয়াটা যখন ঘটবে, পরের ক্রিয়াটা যখন ঘটে যায়, তাহলে যার জন্য ঘটেছে, যে ক্রিয়ার জন্য ঘটেছে, তাতে হয় অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে পরিষ্কার। যেমন হচ্ছে দেখো, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যে এখানে ডাক দিলাম কারণ এখানে সপ্তমী হয়েছে। এবার দেখো বলছে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, দুটো কাজ হচ্ছে, দুটো ক্রিয়া ঘটছে। প্রথমে একটা ক্রিয়া কি ঘটছে, যে সূর্য উদয় হচ্ছে, সূর্য উঠছে। পরের ক্রিয়াটা কি হচ্ছে, পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। তাহলে এটা 1 নম্বর ক্রিয়া, আর একটা 2 নম্বর ক্রিয়া। তাহলে আমি সংজ্ঞাটা বললাম যে যে ক্রিয়ার কাল দ্বারা, মানে এই যে 1 নম্বর ক্রিয়া, এই ক্রিয়ার কাল দ্বারা অন্য ক্রিয়ার কাল সূচিত হয়েছে, মানে যার দ্বারা সূচিত হলো তাতে হয়ে যাবে সপ্তমী বিভক্তি। তার মানে এই যে সূর্যের উদয়, এই সূর্যের উদয়, এই ক্রিয়ার কাল দ্বারা পরের ক্রিয়া কি, পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, মানে অন্য ক্রিয়াটা কি প্রস্ফুটিত হওয়া। তাহলে সূর্যের উদয় এই ক্রিয়ার কাল দ্বারা অন্য ক্রিয়া প্রস্ফুটিত সম্পন্ন হচ্ছে বলে, কোন ক্রিয়াটা, সূর্যের উদয়ের দ্বারাই হলো পদ্মের প্রস্ফুটিত হওয়াটা সম্ভব হয়েছে, সেই জন্য সূর্যের উদয় এইতে হয়ে যাবে কি সপ্তমী বিভক্তি। তাই মানে কি হবে, সূর্যে উদিতে, মানে সূর্যের উদয় এই ক্রিয়াটার কাল দ্বারা হচ্ছে অন্য ক্রিয়া প্রস্ফুটিত সম্পন্ন হচ্ছে বলে, তাহাতে অধিকরণ কারকে সপ্তমী, তাহাতে মানে এই সূর্যতে, তাই কি হয়ে গেল সপ্তমী হয়ে গিয়ে হয়ে গেল সূর্যে, সূর্যে হয়ে গেল, তাই সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। তার মানে একটা ক্রিয়া ঘটবে, মানে দুটো ক্রিয়া রিলেটেড থাকবে, একটা ক্রিয়া ঘটার সঙ্গে সঙ্গে তার পরেই যখন আরেকটা ক্রিয়া ঘটবে, বা যে ক্রিয়ার জন্য সেই ক্রিয়াটা ঘটেছে, তাতে হয়ে যাবে কি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। আরেকটা উদাহরণ, যেমন মই আগতে ইব চৌর পলায়িত, মই আগতে এব চৌর পলায়িত, এখানে মই এটাই হচ্ছে সপ্তমী বিভক্তি, মানে আমার আসার ফলে চোরটা পালিয়ে গেল, মানে আমি যখন আসলাম তখন চোরটা পালিয়ে গেল, তাহলে আমি আসলাম এটা একটা ক্রিয়া হচ্ছে, আমি আসলাম যখন, এটা একটা 1 নম্বর ক্রিয়া হলো, আর আমার আসার সঙ্গে সঙ্গে কি হলো, চোরটা পালিয়ে গেল, তাহলে এটা 2 নম্বর ক্রিয়া। তার মানে আমার আসা এই ক্রিয়াটার জন্যই তো এই ক্রিয়াটা ঘটেছে, চোর পালিয়ে গেল আমার আসার জন্যই। এবার এর জন্য যেহেতু এই ক্রিয়াটা ঘটেছে, তাই যার জন্য ঘটেছে তাহাতে, মানে এই মই, আমাতে কি হয়ে গেল, আমাতে, প্রথমেই বললাম যে কোথায় হবে, তে অন্তস্থ মধ্যে, এগুলো বলে অধিকরণ হয়, তাহলে আমাতে, সেই জন্য কি হয় মই, তাই মই আগতে এব চৌর পলায়িত। তার মানে বোঝা গেল যে
যে ক্রিয়ার কাল দ্বারা অন্য ক্রিয়ার কাল সূচিত হয়, যার দ্বারা ক্রিয়ার কালটা সূচিত হলো অন্য ক্রিয়াটা, তাহাতে কি হয়? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এই মই আগতে এটা একটা ক্রিয়া, আর আমার আসার সঙ্গে সঙ্গে চোরটা পালিয়ে গেল, এটা 2 নম্বর ক্রিয়া। তার মানে আমার আসার জন্যই চোরটা পালিয়েছে, এর জন্য এই ক্রিয়াটা ঘটেছে বলে এতে হয়ে গেল কি? অধিকরণ কারকে সপ্তমী। নেক্সট হচ্ছে ষষ্ঠী চানা দরে। ষষ্ঠী চানা দরে, এই চানা দরে কথাটা ভাঙলে হবে চ যুক্ত অনাদর। অনাদর করা, অবজ্ঞা করা, অবহেলা করা, এগুলো বোঝায়। মানে ষষ্ঠী চানা দরে, এই সূত্রটার মানে হচ্ছে যখন ভাবে সপ্তমীর স্থলে, আমরা এর আগেই যে সূত্রটা বললাম সেটা ভাবে সপ্তমী, যস্য চ ভাবে না ভাব লক্ষণার মধ্যে আমরা ভাবে সপ্তমীও বলতে পারি। পরীক্ষা লেখার সময় আমরা ভাবে সপ্তমী এইরকম ভাবেও বলতে পারি, আর যস্য চ ভাবে না ভাবে লক্ষণাম এরকম ভাবেও বলতে পারি। তো হচ্ছে ষষ্ঠী চানাদারের সূত্রটা হচ্ছে ভাবে সপ্তমীর স্থলে যখন অনাদর বোঝাবে, ভাবে সপ্তমীর স্থলে অনাদর বোঝালে যার প্রতি অনাদর করা হচ্ছে, মানে যাকে তুমি অবহেলা করছো, তাহাতে হয়ে যাবে কি? তাহাতে হবে সপ্তমী হবে এবং ষষ্ঠীও হবে, সেই জন্য নাম কিন্তু ষষ্ঠী চানাদর। মানে সপ্তমীও হবে আবার ষষ্ঠীও হবে। তাহলে কি বললাম? যে ভাবে সপ্তমীর স্থলে যখন অনাদর বোঝাবে, তাহলে যার প্রতি তুমি অনাদর করছো তাতে হয়ে যাবে অধিকরণ কারকে সপ্তমী হবে আবার ষষ্ঠী হবে। যেমন হচ্ছে রুদতি পুত্রে, রুদতি পুত্রে পিতা জগম, রুদতি পুত্রে পিতা জগম। আর একটা কি বললাম? এটা যেমন সপ্তমী হয়েছে, এবার ষষ্ঠীও হবে। রুদত পুত্রস্য পিতা জগম। যখন এটাও দেবে এটাও ঠিক, এটাও দিলে এটাও ঠিক, দুটোরই সূত্র আমরা এই একটাই হবে, ষষ্ঠী চানাদর। রুদতি পুত্রে পিতা জগম, এখানে এই পুত্রতে হয়েছে কি? সপ্তমী হয়েছে, আর এখানে রুদত পুত্রস্য পিতা জগমনে পুত্রই হয়েছে ষষ্ঠী। তো এখন প্রশ্ন যেটা আমরা বললাম যে ভাবে সপ্তমীর স্থলে অনাদর যখন বোঝাবে, এবার যার প্রতি অনাদর করা হচ্ছে তখন সেখানে হয়ে যাবে সপ্তমী এবং ষষ্ঠী। এর মানে হলো কি? রুদতি পুত্রে পিতা জগম মানে হচ্ছে ক্রন্দনরত পুত্রকে বাবা অবহেলা করে চলে গেলেন। মানে একটা বাচ্চা কাঁদছে, সেটা দেখে বাবা অবহেলা করে চলে গেলেন তাকে কিছু না করে, তাই ক্রন্দনরত পুত্রকে অবহেলা করে বাবা চলে গেলেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বাবা কার প্রতি অবহেলা করছে? বাবা পুত্রের প্রতি অবহেলা করছে, সেজন্য পুত্রটা কি হয়ে গেল? সপ্তমী হয়ে গেল, সপ্তমীর একবচনে পুত্রে হয়ে গেল, নরে আছে এরকম পুত্রে হয়ে গেল, পুত্র নর শব্দের মতো। আর রুদতি পুত্রে কেন হয়েছে? পুত্রের হলো বিশেষণ কি? বিশেষ্যের যে লিঙ্গ যে বচন যে পুরুষ হয়, বিশেষণেরও ঠিক সেই লিঙ্গ সেই বচন পুরুষ হয়, সেই জন্য পুত্র যেহেতু বিশেষ্য, তার বিশেষণ হচ্ছে রুদতি, মানে রুদ ধাতু যেটা কান্না করা, সেই জন্য কি হয়ে গেল? রুদতি। তাই রুদতি পুত্রে পিতা জগম, ক্রন্দনরত পুত্রকে বাবা অবহেলা করে চলে গেলেন। সেম হচ্ছে নিচেও এই রুদত পুত্রস্য পিতা জগম, মানে ক্রন্দনরত পুত্রের পিতা অবহেলা করে চলে গেলেন। দুটোরই মানে একই রকম দেখাচ্ছে, শুধু একটা জায়গায় সপ্তমী হয়েছে আর একটা জায়গায় ষষ্ঠী হয়েছে। তাহলে বোঝার হলো যে যেটা, সেটা হচ্ছে যখন ভাবে সপ্তমীর স্থলে যখন অনাদর বোঝাবে, এই পুত্রে এটা একটা ভাবে সপ্তমী হচ্ছে, এর আগেই আমরা বললাম সূর্য উদিতে, সেই জন্য পুত্রেও এটা একটা সপ্তমী, ভাবে সপ্তমী। ভাবে সপ্তমী কেন বলছে? কারণ এই যে কার্যে পুত্রটা কার্যে এটা একটা কাজ করছে, তার সেটার জন্য পিতা চলে গেল, এখানে ভাবে সপ্তমী এই জন্য বোঝাচ্ছে। তার মানে কি? দুটো ক্রিয়াই ঘটছে, পুত্র কার্যে, তাই সেটা দেখেই তো বাবা চলে গেল, পুত্র কাদার জন্যই বাবা সেটা দেখে চলে গেল, বাবার যাওয়াটা একটা ক্রিয়া, তাহলে এর জন্যই এই পুত্র পিতা চলে গেল বলেই পুত্র কি হয়ে গেল? সেখানে হয়ে গেল হচ্ছে ভাবে সপ্তমী। এবার ভাবে সপ্তমীতে আমরা যখন বাক্যটা করছি, মানে করছি, তখন দেখতে পাচ্ছি এখানে একটা অবহেলা বোঝাচ্ছে, যে ক্রন্দনরত পুত্রকে পিতা অবহেলা করে চলে গেলেন।
তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাবে সপ্তমীর স্থলে যেহেতু অনাদর বোঝাচ্ছে, সেই জন্য যার প্রতি অনাদর করা হচ্ছে, পিতা যেহেতু পুত্রের প্রতি অনাদর করছে, তাই সেখানে হয়ে গেছে কি সপ্তমী হয়েছে এবং ষষ্ঠী হয়েছে। তাহলে এটাই মনে রাখতে হবে যে ষষ্ঠী জরাধরে এই সূত্রানুসারে পুত্রে পদে অনাদরমূলক শব্দ পুত্রে পদে অধিকরণ কারকে সপ্তমী হয়েছে। আর এখানে লিখতে হবে এই সেম সূত্র দিয়ে পুত্রস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে। নেক্সট হচ্ছে সূত্র যতশ্চ নির্ধারণম। যতশ্চ নির্ধারণম, এর মধ্যে যে নির্ধারণম মানে নির্ধারণ কথাটা বলছি, এই যে নির্ধারণ, এটাকে আগে বুঝতে হবে। নির্ধারণকে ইংলিশে বলা হয় সিলেকশন। নির্ধারণকে ইংলিশে বলা হয় সিলেকশন। তো এই নির্ধারণ জিনিসটাকে বুঝতে হবে যে নির্ধারণ হলো হচ্ছে জাতি গুণ বিশেষে এক জাতীয় সমুদয় হইতে যখন একটাকে আমরা বেছে নেই, সেটাকেই বলা হয় নির্ধারণ। তার মানে একই রকম শ্রেণীর অনেকগুলো জিনিস রয়েছে, একই রকম শ্রেণীর অনেকগুলো রয়েছে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, যাই হোক, তার মধ্যে থেকে একটা একটা মেন যখন আমরা বেছে নিলাম, একই রকম অনেক জিনিসের মধ্যে তার মধ্যে যে একটা মেন আমরা বেছে নিচ্ছি, সেটাকেই বলা হয় সিলেকশন বা নির্ধারণ। বোঝা গেল বিষয়টা? তাহলে একই রকম এক জাতীয় সমুদয় মানে একই রকম ব্যক্তি বস্তু বা প্রাণী যাই হোক না কেন সমুদয় হইতে যখন একটাকে বেছে নিচ্ছি, সেটাকেই বলা হচ্ছে নির্ধারণ। যে নির্ধারণ বললাম, এই নির্ধারণে দুটো বিভক্তি হয়, একটা হলো ষষ্ঠী হয় আর সপ্তমী বিভক্তি হয়। মানে একটা নাম নির্ধারে ষষ্ঠী আর একটা নাম হলো নির্ধারে সপ্তমী। একটা নির্ধারে ষষ্ঠী আর একটা নির্ধারে সপ্তমী। তো এবার বিষয়টা উদাহরণের দ্বারা আমরা পরিষ্কার বুঝে নিই। যেমন হচ্ছে এটা জাতি বিশেষে নরানাং বা নরেশু, যেহেতু দুটো বিভক্তি হয় সেই জন্য আমি দুটো বিভক্তি দিয়েই লিখছি, নরানাং আর নরেশু ক্ষত্রিয় সুরতম। কি বললাম উদাহরণটা? নরানাং বা নরেশু ক্ষত্রিয় সুরতম। এই নরানাগে এটা ষষ্ঠী আর নরেশু এটাই সপ্তমী। তো এই দুটোই হবে, যদি নরানাং ক্ষত্রিয় সুরতম দিই সেটাও হবে, আবার নরেশু ক্ষত্রিয় সুরতম দিই সেটাও হবে। কেন হবে এবার বলছি। দুটো মানে কি, যে মানুষদের মধ্যে হচ্ছে ক্ষত্রিয় হলো শ্রেষ্ঠ। তাহলে বললাম যে এক জাতীয় সমুদায় মানে জাতিটা কি, জাতিটা হলো মনুষ্যগণ। সেই মানুষগুলোর মধ্যে একজনকেই শ্রেষ্ঠ বলা হলো, সে কি, সে হচ্ছে ক্ষত্রিয়। যেহেতু মনুষ্য জাতির মধ্যে থেকে ক্ষত্রিয়টাকে আমরা বেছেছি, সেই জন্য মনুষ্য জাতিতে কি হয়ে গেল, একবার ষষ্ঠী হয়ে গেল আর একবার সপ্তমী হয়ে গেল। এবারে একটা উদাহরণ দেই, যে গবাং বা গোসু, গবাং বা গোসু কৃষ্ণা বহু ক্ষীরা। গবাং বা গোসু কৃষ্ণা বহু ক্ষীরা মানে কি, যে গরুগুলোর মধ্যে যে কৃষ্ণা বলে গাভীটি রয়েছে সে বেশি দুধ দেয়। গরুগুলির মধ্যে কৃষ্ণা বলে যে গাভীটা সে বেশি দুধ দেয়। তার মানে বুঝতে পারছি কি, গরু যে জাতি সেটা বোঝাচ্ছে, এবং সেটার মধ্যে থেকে কাকে বাছা হলো, কৃষ্ণাকে বাছা হলো। তাহলে এই গো সম্প্রদায়ের মধ্যে থেকে যেহেতু কৃষ্ণাকে বাছা হচ্ছে, সেই জন্য গো সম্প্রদায় কি হয়ে গেল, গবাং বা গোসু হয়ে গেল। তাই গবাং কৃষ্ণা বহু ক্ষীরাও হবে, আবার গোসু কৃষ্ণা বহু ক্ষীরা হবে। এবারে আরেকটা উদাহরণ, পর্বতানাং বা পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। আমরা সবাই জানি যে হিমালয়কে পর্বতরাজ বলা হয়। তাহলে পর্বতগুলির মধ্যে পর্বতদের
আর পর্বতগুলির মধ্যে হিমালয় হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে হিমালয় যে শ্রেষ্ঠ বললাম সেটা কি থেকে, পর্বত শ্রেণীর থেকেই আমরা হিসাব করে বললাম এই যে পর্বতগুলোর মধ্যে হিমালয় পর্বতটা সেটাই শ্রেষ্ঠ। সেই জন্য পর্বত পর্বত যে বিভাগটা সেটাই হয়ে গেল ষষ্ঠী হয়ে গেল এবং সপ্তমী হয়ে গেল। তাহলে ব্যাপারটা হলো যে এক জাতীয় সমুদায় থেকে যখন একটাকে আমরা বেছে নেব সেটাকে বলা হবে নির্ধারণ। আর নির্ধারণে কি হয়, নির্ধারণের যে উত্তরটা, নির্ধারণের উত্তর সবসময় অধিকরণে একবার সপ্তমী হবে আর ষষ্ঠী হবে। তাই নাম একটা নির্ধারে ষষ্ঠী আর একটা নির্ধারে সপ্তমী। তো আজকে আমরা সপ্তমী বিভক্তি এবং অধিকরণ কারকে 5টা সূত্র করলাম। নেক্সট আমাদের আরো সূত্র আছে, তো সেগুলো আমরা পরের পার্টে ভিডিওতে করব। তো আগের কারকের ভিডিওগুলো তোমরা এখনো যারা দেখোনি তারা তাড়াতাড়ি ওই ভিডিওগুলো দেখে আসো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।